তো আমি শুরু করে দেই, বাকি আস্তে আস্তে জয়েন করুক। তোমরা সবাই জানো যে আমরা দ্বিতীয় অধ্যায়টা পড়ছিলাম। দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু অংশই পড়া হয়েছে। এর মধ্যে আসলে মূলত আমরা পড়েছি তোমার হচ্ছে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট নিয়ে। তো আজকে আমরা হচ্ছে যেটা দেখবো যে এই মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট আমরা যে গত ক্লাস দুইটা ক্লাস বা তিনটা ক্লাস ধরে এটা নিয়েই পড়ছি। এটা মূল বিষয়টা আমরা দেখবো যে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট বা মুদ্রা বাজার বা মূলধন বাজারের মধ্যে আসলে পার্থক্যটা ম্যাম কোথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পার্থক্যটা যদি আমরা না ধরতে পারি তাহলে আমরা পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসলে বুঝতে পারবো না। এই চ্যাপ্টার থেকে কিন্তু থিওরির প্রশ্ন আসবে, ঠিক আছে? ফিনান্সে তোমাদের এই চ্যাপ্টার থেকেও থিওরি, মানে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের থিওরি প্রশ্ন আসতেছে, আর বাকি অধ্যায়গুলো তো ম্যাথ। তো সেটা জানো। তো যে সমস্ত মেয়েরা ম্যাথে উইক তারা কিন্তু অবশ্যই এই প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো করে হচ্ছে আমাদেরকে পড়তে হবে, যাতে আমরা এই দুটো অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারি। আর সবগুলো যারা অঙ্কে খুব ভালো বা খুব ওভার কনফিডেন্ট আছো তারাই 7টা ম্যাথ দিবা, যে না আমি 7টাই ম্যাথ দিব, আমি সব পারি, মানে ম্যাথে আমার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই, বা আমি যা প্র্যাকটিস করেছি তার মধ্যেই এসেছে। আমি বোর্ড ফাইনালের কথা বলছি। তো তখন তোমরা অবশ্যই 7টাই ম্যাথের প্রশ্ন চুজ করবা। কিন্তু দেখো যে না আমি এটা একটু কম পারি বা একটা গ পারি ঘ পারি না, তাহলে কারোটা দেখার চিন্তা করবো না, বা আমি এটা পারবো পরীক্ষার সময় চেষ্টা করার কোনো সময় নেই। তখন তোমাকে এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় আসলে তোমাকে হেল্প করবে, যে না এই দুটো অধ্যায় আমি থিওরির প্রশ্ন পাবো, এখান থেকে আমি নিয়ে নিব। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের একটা অঙ্ক করতে অনেক সময় লেগে গেল, তখন আমরা যদি 7টা ম্যাথের অ্যান্সার করতে যাই, যাদের লেখা স্লো বা অঙ্ক করতে টাইম লাগে, ক্যালকুলেশনে টাইম লাগে, তারা ফুল নাম্বার অ্যান্সার করতে পারো না। তো তাদেরও কিন্তু থিওরির প্রশ্ন মাথায় রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষার আগেই ডিসিশন নিতে হবে, ঠিক আছে? যে না আমি ক্যাপিটাল লজি থেকে ম্যাথ করেছি বা এতগুলো ম্যাথ করে আমার সময় চলে গেছে। অনেক সময় দেখা যায় যে মেয়েরা প্রথম 40 মিনিট শুধু একটা প্রশ্নই অ্যান্সার করে। তো তখন যদি সবগুলোই ম্যাথ দিতে যায়, তখন হচ্ছে যে থিওরি আমরা আসলে মানে পুরা 70 তোমরা অ্যান্সার করতে পারবে না। তো সেই জন্য আসলে আমাদের থিওরি চ্যাপ্টার এই দুইটা মাত্র আছে, যেহেতু আমরা দুইটা ভালো করে পড়ে নিব, যে ম্যাথ কমন না পড়লে আর যারা ম্যাথে উইক বা ক্যালকুলেশন উইক তাদের জন্য, প্লাস হচ্ছে যে ওভারঅল তোমার টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের ম্যাথ আর থিওরিটা মিলিয়ে অ্যান্সার করাই বেটার, ঠিক আছে? তো আজকে আমরা জাস্ট পড়ে এসেছি, তারপরে আমি পার্থক্যটা বলে দিই যাতে তোমরা সহজেই ক্রিয়েটিভটা ধরতে পারো। দেখো আমরা মুদ্রা বাজার আর মূলধন বাজারের মধ্যে মূল পার্থক্য বলেছে, যে বাজারে স্বল্প মেয়াদী সিকিউরিটিজ গুলো কেনা বেচা হয় তাকে মুদ্রা বাজার বলে। তাহলে আমি পরীক্ষার সময় কিভাবে খুব সহজে বুঝতে পারবো? দেখো যেখানে আমার এই স্বল্প মেয়াদী শব্দটা আমি পেয়ে যাব, আমি চোখ বন্ধ করে ধরে নিব যে এটা হচ্ছে আমার মুদ্রা বাজারের কথা বলেছে, ঠিক আছে? স্বল্প মেয়াদী মানে হচ্ছে মুদ্রা বাজার। এখানে বলছে দেখো যে বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা বলছি মূলধন বাজার। মানে কত সহজ দুটা জিনিস, এই দুটো জিনিস হচ্ছে আমাদের মূল ইন্ডিকেটর। মানে এই দুটো জিনিস আমাদেরকে উদ্দীপক দেখে আমরা ধরে নিব যে এটা হচ্ছে তোমার মুদ্রা বাজার, যেখানে স্বল্প মেয়াদী। তো স্বল্প মেয়াদী মেয়াদ কালটা কত? আমরা সবাই জানি যে 1 বছরের মধ্যে। আর দীর্ঘমেয়াদী এখানে বাজারের ক্ষেত্রে আমরা 1 বছরের উপরে, যত উপরে হয় ততকে আমরা ধরবো হচ্ছে দীর্ঘমেয়াদী। এখন উদাহরণ দিয়েছে দেখো, মুদ্রা বাজারের সিকিউরিটিজ গুলো সাধারণত বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। আহ এরপরেটা দেখে নাও যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ মূলধন বাজারের উদাহরণ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখনই আমরা উদ্দীপকে দেখবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, উদ্দীপকে দেখবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ নিয়ে কথা এসছে, তখনই আমরা চোখ বন্ধ করে ধরে নিব যে এটা হচ্ছে তোমার মূলধন বাজার, ঠিক আছে? মানে উদ্দীপকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ আসতে তোমাকে বলা হয়েছে যে উদ্দীপকে কোন ধরনের বাজারের কথা বলা হচ্ছে, তুমি চোখ বন্ধ করে নিয়ে নিবে এটা মূলধন বাজার, ঠিক আছে? আরেকটা বিষয় তো বললামই যে দীর্ঘমেয়াদী, আর এখানে ছিল স্বল্প মেয়াদী। তো এখানকার অন্য পৃষ্ঠা যে তোমরা দেখি কি বলেছে যে মুদ্রা বাজারের সিকিউরিটি গুলো সাধারণত বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিক্রি করে। এটাই হবে পরের লাইনটা, আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো মুদ্রা বাজারের সিকিউরিটি গুলো আমাদের কারা কারা বিক্রি করে? বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে তোমার
কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে। দেখো এই লাইনটা, এই যে, তাহলে যদি আমাদের ব্যাংক রিলেটেড কোনো কথা থাকে, ব্যাংক রিলেটেড কোনো কথা থাকলে সেটা হয়ে যাবে আমাদের মুদ্রা বাজার। আচ্ছা, এখন আসি মেয়াদ কাল। বলেছে যে মুদ্রা বাজারের সিকিউরিটি গুলোর মেয়াদ, মেয়াদ হচ্ছে তোমার সাধারণত 1 বছর বা তার থেকে কম, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে 1 বছর বা তার থেকে কম হলে আমরা ধরে নিব সেটা মুদ্রা বাজারের কথা বলেছে। আর মূলধন বাজারের সিকিউরিটি গুলোর মেয়াদ 1 বছর থেকে বেশি। ঠিক আছে, তো এখানে দীর্ঘমেয়াদী, কিন্তু বাজারের বেলায় দীর্ঘমেয়াদটা শুরু হয়েছে তোমার 1 বছর উপর থেকে। ঠিক আছে, আর নরমালি যখন আমরা পুরো অর্থায়নকে 3 ভাগে ভাগ করেছিলাম, তখন আমাদের দীর্ঘমেয়াদী মেয়াদ শুরু হয়েছিল 5 বছর থেকে। কিন্তু এটা হচ্ছে আমরা বাজারের কথা বলছি, বাজারের ক্ষেত্রে আমাদের মানে দীর্ঘমেয়াদী মেয়াদটা 1 বছর উপর থেকে শুরু হয়েছে। এখন আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণগুলো দিয়েও আমাদেরকে বুঝতে হতে পারে যে এটা মুদ্রা বাজার নাকি মূলধন বাজার। দেখো, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের আজ্ঞাপত্র মুদ্রা বাজারের সিকিউরিটির উদাহরণ। ঠিক আছে, এটা আমরা আগেই পড়ে এসেছি যে ট্রেজারি বিল মানে তুমি শুধু দেখবা ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের আজ্ঞাপত্র, তারপরে হচ্ছে তোমার হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, 5টা জিনিস তোমাদেরকে পড়ানো হয়েছিল। এই 5টার যে কোনো একটা চলে আসতে বুঝবা তোমাকে মুদ্রা বাজারের কথা বলা হয়েছে। এখন আসো সাধারণ শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণপত্র। সাধারণ শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণপত্রের মধ্যে কি কি পড়বে? বন্ড, ডিবেঞ্চার। ঠিক আছে, ওই যে কালকে যখন আমরা গত ক্লাসে পড়লাম যে কর্পোরেট বন্ড, কুপন বন্ড, এগুলা সব, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে তোমার মূলধন বাজারের সিকিউরিটির উদাহরণ। এরপরে আসো বলেছে যে তারল্য, মুদ্রা বাজারের সিকিউরিটি গুলো তারল্য বেশি। কেন তারল্য বেশি? কারণ মুদ্রা বাজার যেহেতু স্বল্প মেয়াদী, আমরা খুব সহজে এটাকে বিক্রি করে আর নগদ টাকাটা পেয়ে যেতে পারি। আর মূলধন বাজারের সিকিউরিটি গুলো তারল্য কম, যেহেতু দীর্ঘমেয়াদী শেয়ার বা ঋণপত্র এগুলো বিক্রি করা আসলে আমাদের জন্য যথেষ্ট ঝামেলার কাজ। এই কারণেই হচ্ছে আমাদের তোমার হচ্ছে তারল্যটা কম। এখন আসলে যে বিক্রয়ের ধরন, বিক্রয়ের ধরনটা কি? এই বাজারের সিকিউরিটি গুলো সাধারণত অবহারে বিক্রয় করা হয়। আচ্ছা, তো অবহার জিনিসটা কি? অবহার জিনিসটা হচ্ছে যে বাজার মূল্য থেকে বা তোমার সিকিউরিটির যে লিখিত মূল্য আছে বা প্রকৃত মূল্য থেকে কম মূল্যকে আমরা বলছি অবহার, যেটাকে আমরা বলি বাট্টায় বিক্রয় বা অবহারে বিক্রয়। বাট্টা আর অবহার একই কথা। যেমন আমরা বলেছিলাম যে বাণিজ্যিক পত্রগুলো অবহারে বা বাট্টায় বিক্রি করা হয়, যে নির্ধারিত মেয়াদ শেষে আবার হচ্ছে তোমার এই বাট্টার টাকাটা তোমার হচ্ছে আবার আচ্ছা, বিষয়টা আমি আবার একটু বলে দিই, যেহেতু আমরা করছি যে বাট্টায় বা অবহারে বিক্রয় বলতে কি বোঝায়। ধরো তোমার একটা বাণিজ্যিক পত্র, এটার প্রকৃত মূল্য হচ্ছে 1000 টাকা। তো যখন তুমি বিক্রি করবে, ওটা বিক্রি করবে তুমি 900 টাকায়। মেয়াদ শেষ হয়ে যাবে 3 মাস পর। 3 মাস পরে তুমি যে কিনেছে তাকে 1000 টাকা ফেরত দিবা, আর সে তোমাকে তোমার বাণিজ্যিক পত্রটা ফেরত দিয়ে দিবে। তার মানে এই যে প্রকৃত দাম থেকে তুমি যে 100 টাকা কমে বিক্রি করছো, এটাকে আমরা বলছি অবহারে বিক্রয়। আর অবহারে বিক্রয় কেন করা হচ্ছে? কারণ হচ্ছে অবহারে বিক্রয় করলে তোমার 100 টাকা যে কিনবে, এই 100 টাকাই হচ্ছে তার লাভ। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে যে বিক্রয়ের ধরন এটা অবহারে বিক্রয় করা হয়। আর এই বাজারে সিকিউরিটি গুলো লিখিত মূল্য কমা দিয়ে বলেছে প্রিমিয়াম বা অবহারে বিক্রয় করা হয়। মানে এটা 3 ধরনের বিক্রি করা হয়। লিখিত মূল্য মানে হচ্ছে যেটা প্রকৃত দাম, একটা শেয়ারের প্রকৃত দাম 100 টাকা, 100 টাকায় বিক্রি করা হলো। প্রিমিয়াম মানে হচ্ছে 100 টাকার বেশি। যখন কোম্পানির ব্যবসাটা খুব ভালো চলে, তখন কিন্তু তোমার হচ্ছে যে দেখা যায় যে 100 টাকার শেয়ার 150 টাকাও বিক্রি হতে পারে। এই যে 100 টাকার শেয়ার 150 টাকার বিক্রি হলো, এটাকে আমরা বলছি প্রিমিয়ামে বিক্রয়। ঠিক আছে, আবার অবহারে বিক্রয় কি? কোম্পানি ব্যবসা করতে পারছে না, কোম্পানি ব্যবসা খুবই খারাপ, তো সেই ক্ষেত্রে 100 টাকার শেয়ারটা আবার 50 টাকাও বিক্রি হতে পারে। তার মানে মূলধন বাজারে দেখো ঝুঁকিটা অনেক বেশি, কারণ এখানে লিখিত মূল্য বিক্রি হতে পারে, প্রিমিয়ামেও হতে পারে, আবার অবহারেও হতে পারে। পক্ষান্তরে মুদ্রা বাজারে শুধুমাত্র অবহারে বিক্রয় হচ্ছে। তাহলে এই যে 6টা বিষয় আমরা দেখলাম, এগুলো হচ্ছে আমাদের পার্থক্য, যেগুলো আমাদেরকে ক্রিয়েটিভ প্রশ্নে ধরতে সাহায্য করবে যে কোনটা হচ্ছে আমার মূলধন বাজার আর কোনটা হচ্ছে মুদ্রা বাজার।
এই টপিকসটা নিয়ে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, কারণ এটা আমি হচ্ছে আজকের পরে তার করাবো না, বুঝতেই পারছো, যেহেতু এটা আমরা মানে পড়েছি আর কি। দেখো তো মুদ্রা বাজার আর মূলধন বাজার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মূলধন বাজার আর মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য, এটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? দেখি কে কে এক্সট্রা ক্লাসে, আমি 8 জন পাচ্ছি। আমি তো নিজেই তো নিজে সহ 8 জন, তার মানে 7 জন। 10 মিনিট হয়ে গেছে, আমি আসলে আমি তো প্রতিদিন অ্যাটেন্ডেন্স রাখছি তোমাদের। তো হচ্ছে ফারহানা, ফাতেমা, তারল্যটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, দেখিনি কে কে আছো। ফারহানা, ফাতেমা, নওশিন, ইফাত কারিমা। ফাতেমা, নওশিন তোমার রোলটা লিখবা, ঠিক আছে? নুসরাত ঋতু, নুসরাত জাহান ঋতু, তাই তো তোমার পুরো নামটা? সুইটি আক্তার, জি মিস। আচ্ছা হচ্ছে জিনিয়া। আচ্ছা, তো তারল্যটা আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে, তো আমি একটু তারল্যটা একটু বুঝিয়ে দিয়ে দেখি। তারল্যটা আমাদের এর পরের পৃষ্ঠায় আছে। দেখো, তারল্য বলেছে যে মুদ্রা বাজারের সিকিউরিটি গুলো তারল্য বেশি, আর পক্ষান্তরে মূলধন বাজার সিকিউরিটি গুলো তারল্য কম। এখানে তারল্য বলতে বোঝাচ্ছে তুমি কত টাকা কত সহজে এটাকে বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করতে পারবে। আমি আবারও বলছি, তারল্য বলতে এখানে বোঝাচ্ছে কত সহজে তুমি এটাকে বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করতে পারবা। এখন মুদ্রা বাজারের সিকিউরিটি গুলো কেন তারল্য বেশি হয়? দেখো যে ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতি পত্র, এগুলো না খুব সহজে বিক্রি করা যায়, এগুলোর ক্রেতা পাওয়া যায়, মানে ইনস্ট্যান্ট তুমি এগুলা বিক্রি করতে পারবা, ঠিক আছে? পক্ষান্তরে তোমার শেয়ার বিক্রি করতে হলে, বন্ড বিক্রি করতে হলে বা ডিবেঞ্চার বিক্রি করতে হলে তোমাকে কিন্তু অনেক সময় দিতে হবে। তার মানে একটা শেয়ার ইস্যু করতে গেলে তোমার অনুমতি নিতে হবে, তোমার হচ্ছে অবলেখক ঠিক করতে হবে, এগুলো সবকিছু করতে করতে আসলে তোমার সময় অনেক চলে যায়। এই জন্য বলা হচ্ছে তাড়াহুড়োটা কম, মানে হচ্ছে যে তোমার নগদ টাকায় কনভার্ট করার ক্ষমতাটা কম। তাড়াহুড়ো বলতে কত সহজে তুমি নগদ টাকায় কনভার্ট করতে পারছো। তোমার সার্টিফিকেটটাকে, এগুলো তো সবই সার্টিফিকেট, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র বা শেয়ার বলো, ঋণপত্রগুলো সবই তো একটা কাগজ। এই কাগজটাকে তুমি কত সহজে টাকায় রূপান্তর করতে পারছো, এটাকে আমরা বলছি তারল্য। তো মুদ্রা বাজারেরটা আমরা খুব সহজে করতে পারছি, কারণ ক্রেতা বেশি এবং টাকার অ্যামাউন্টও কম। আর মূলধন বাজারেরটা আমাদের করতে একটু সময় লাগে, কারণ হচ্ছে ক্রেতাও কম, আবার তোমার হচ্ছে টাকার অ্যামাউন্টটা বেশি এবং ঝামেলাও বেশি। এই কারণে বলা হচ্ছে যে মুদ্রা বাজারে তারল্যটা বেশি আর মূলধন বাজারে তারল্যটা কম। দেখো তো বুঝতে পেরেছো কিনা? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, যেহেতু বুঝতে পেরেছো, আমরা তাহলে আমাদের পরের টপিকটা শেয়ার মার্কেটে চলে যাচ্ছি। আমরা আসলে শেয়ার মার্কেট নিয়ে এসে শেয়ার 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 আমরা 9 থেকে যখন কমার্স নিয়েছি তখন থেকেই হচ্ছে এইটা সম্পর্কে আমরা জানি। তারপরে এখন আমরা আবার জেনে নিব। এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি একটু আগে যেটা পড়ালাম মুদ্রা বাজার মূলধন বাজার, ওইখান থেকেও ক্রিয়েটিভ প্রশ্ন হবে। এই শেয়ার মার্কেট থেকেও তোমার ক্রিয়েটিভ প্রশ্ন হতে পারে। এখন দেখো শেয়ার মার্কেট জিনিসটা কি, আমরা তো জানি যে এখানে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে আমরা বলছি শেয়ার বাজার। তো বাংলাদেশের শেয়ার বাজার দুটি বড় অংশে বিভক্ত। বাংলাদেশের শেয়ার বাজারে ক্রয় বিক্রয়ের ধরন অনুযায়ী দুইটি অংশে তোমার বিভক্ত করেছে। একটা হচ্ছে তোমার প্রাথমিক মার্কেট বা প্রাথমিক বাজার, আর একটা হচ্ছে মাধ্যমিক বাজার। তো প্রাথমিক বাজার জিনিসটা কি? দেখো, প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেটের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার তাদের স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী তহবিলের ঘাটতি পূরণ করতে পারে। পুঁজিবাজারের প্রথম অংশ প্রাথমিক বাজারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের কাছে শেয়ার ও বন্ড বিক্রি করে টাকা সংগ্রহ করে। প্রাথমিক বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহের কৌশল হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকের প্রশ্ন চলে এসছে, অলরেডি দুইটা চলে আসছে। একটা হচ্ছে প্রাথমিক বাজার কি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে জ্ঞানমূলকের প্রশ্ন, বা এটা অনুধাবনেও আসতে পারে।
আরেকটা জিনিস হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও কি? আইপিওর পূর্ণ রূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। কি বললাম? ইনিশিয়াল পাবলিক অফারিং। এটারই বাংলা শব্দ হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইপিও। তো জিনিসটা কি এখন বলে দিই। বলেছে যে দেখো, প্রাথমিক বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহের যে কৌশল, সেটাকে আসলে আমরা বলছি আইপিও। মানে হচ্ছে তুমি যখন একটা কোম্পানির প্রথম নতুন শেয়ারটা বাজারে ছাড় বা বিক্রয়ের উদ্দেশ্যে সেই যে প্রস্তাবটা তুমি দিচ্ছ বা কৌশলটা তুমি যে প্রয়োগ করছো, সেটাকে আমরা আইপিও বলছি। আমি একটা উদাহরণ দিই। ধরি যে ইফাত করিমা তোমার হচ্ছে একটা শেয়ার ছাড়তে চাচ্ছে। আজকে শেয়ারটার নাম ধরো কোম্পানির নাম হচ্ছে এক্সওয়াইজেড লিমিটেড। ও শেয়ার এক্সওয়াইজেড লিমিটেডের আন্ডারে একটা শেয়ার ছাড়ছে, ও একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছে। তো আজকে হচ্ছে তোমার 24 তারিখ, আজকে যে ওই শেয়ারটা ছাড়লো, প্রথম অবস্থায় ও শেয়ারটা ছাড়লো যে বাজারে, ও একটা প্রস্তাব দিল পেপারে যে আমি শেয়ার বিক্রি করতে চাই, শেয়ার বিক্রি করতে চাই 1 লক্ষ টাকার শেয়ার। তো এই যে প্রথম ও একটা প্রস্তাব দিল জনগণের কাছে পত্রিকায়, এটাকে আমরা বলবো আইপিও। দেখো জিনিসটা একই জিনিস বলেছে যে প্রাথমিক বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহ কৌশল হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। মানে প্রথম জনগণের কাছে যখন আমরা প্রস্তাবটা দিব, সেটাকে আমরা বলছি কি আইপিও। তাহলে আইপিও জিনিসটা কি আমরা খুব ভালো করে পড়বো, এটা আমাদের পরীক্ষায় খুব বেশি আসে। ঠিক আছে, যে আইপিও কি? আইপিও হচ্ছে প্রাথমিক বাজারে মূলধন সংগ্রহ করার কৌশল। ঠিক আছে, বা যে বাজারে প্রথম শেয়ার বিক্রয় প্রস্তাব দেওয়া হয়, সেটাকে আমরা কি বলতে পারি? আইপিও বা প্রাথমিক বাজার। এখন দেখো বলেছে যে ব্যক্তিগত উপস্থাপনা, প্রাইভেট প্ল্যাটফর্ম ইত্যাদি। এখন দেখো ব্যক্তিগত উপস্থাপনা আবার জিনিসটা কি? অনেক সময় হয় কি যে শেয়ার গুলো আমরা বাজারে সরাসরি বিক্রি না করে আমাদের কিছু সিলেক্টেড পার্সনের কাছে বিক্রি করি। কিরকম? ধরো আমি শেয়ার বিক্রি করব, তোমরা তো সবাই আমাকে চিনো, তো আমি করলাম কি, বাজারে শেয়ার বিক্রি না প্রস্তাব দিয়ে আমি তোমাদের ক্লাসে বললাম যে আসলে দ্বাদশ শ্রেণীর কমার্সের মেয়েরা, আমি হচ্ছে শেয়ার বিক্রি করব, এক একটা শেয়ারের দাম 100 টাকা করে, তোমরা কি কিনবা কিনা। এই যে আমি ব্যক্তিগত উপস্থাপন, যেহেতু আমি তোমাদের মানে প্রাইভেটলি চিনি, আমি এভাবেও শেয়ার বিক্রি করতে পারবো। এটাকে আমরা বলছি ব্যক্তিগত উপস্থাপন। আইপিও হচ্ছে ব্যক্তিগত পুরো উল্টা। আইপিওটা হচ্ছে আমি কি পুরো পাবলিকলি, আমি পুরো পেপারে সার্কুলার দিয়ে দিলাম যে আমি শেয়ার বিক্রি করছি। ঠিক আছে, তাহলে এটাই বলেছে যে প্রাথমিক বাজারে মূলধন সংগ্রহ করার কৌশল প্রাথমিক গণপ্রস্তাব, আইপিও, কমা দিয়ে আবার বলেছে ব্যক্তিগত উপস্থাপন ইত্যাদি। মানে তুমি চাইলে আইপিওর মাধ্যমেও শেয়ারটাকে তুমি শেয়ার বিক্রি করতে পারো, প্লাস হচ্ছে তুমি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমেও শেয়ার বিক্রি করতে পারো। দুইটা ধরন আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাকে চুজ করতে পারো। এখন বলেছে যে বাংলাদেশের প্রাথমিক বাজারে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও অবলেখকরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। মার্চেন্ট ব্যাংক কি আমরা আগেই পড়ে এসেছি, অবলেখকও পড়ে এসেছি। মানে কি করছে, এই যে মার্চেন্ট ব্যাংক এবং অবলেখকরা হচ্ছে তোমার কিন্তু শেয়ার ক্রয় বিক্রয়ের দায়িত্বে নিয়োজিত থাকে। আমরা সবাই জানি মার্চেন্ট ব্যাংক এবং অবলেখকরা শেয়ার ক্রয় বিক্রয়ের দায়িত্বে থাকে, বিনিময়ে তারা হচ্ছে কমিশন নেয়। তো প্রাথমিক বাজারে মূলধন সংগ্রহের ক্ষেত্রে সরাসরি জড়িত থাকে সরাসরি জড়িত থাকে। অনেকগুলো বিষয় এখানে আছে, ছোট্ট একটা টপিক, কিন্তু বোঝার আছে অনেক কিছু। আমি পুরো জিনিসটা আবার রিভিউ করি। প্রথমে আমরা জেনে নিই প্রাথমিক বাজার জিনিসটা কি। প্রাথমিক বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে একটা প্রতিষ্ঠানের নতুন শেয়ার গুলো হচ্ছে তোমার ইস্যু করা হয়। আচ্ছা, এখন এই যে 23 মিনিট হয়ে গিয়েছে, এখন ক্লাসে জয়েন করছো, কে জয়েন করলে? এখন ইয়াসনা, তুমি তুমি কেন প্রতিদিন দেরি করে জয়েন করো ইয়াসনা? এরপরে কিন্তু আমি তোমাকে আর নিব না ক্লাসে। মিস আজকে কারেন্ট ছিল না তো তাই। এখন কিন্তু কারেন্ট যায় না, বুঝছো? এখন খুবই রেয়ার কারেন্ট যায়, তারপরে যেতে পারে কিন্তু না মিস ওটাই 10-15 মিনিটের জন্য গেছে তো তাই আগে আসতে পারিনি এতক্ষণ সরি ম্যাম। হ্যাঁ, আমরা যারা ক্লাস করি আমাদের কিন্তু একটু মোবাইলে অল্প কিছু ডাটা আমরা নিয়ে রাখবো, যে ইনকেস যদি আমাদের
ব্রডব্যান্ডের লাইনটা না থাকে, যাতে আমরা মোবাইলে অ্যাকচুয়ালি বাসায় কোনো মোবাইল নেই, তাই মানে হচ্ছে আম্মু তো অফিসে যায়, আব্বু তো কাজে চলে যায়, হ্যাঁ। তাই আমি ল্যাপটপে বসছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকের জন্য ইয়ে করলাম যে তুমি দেখো ক্লাসে অলরেডি আমাদের 23 মিনিট সময় শেষ, এরপরে আমি কে জয়েন করলো একদম লাস্টে আরেকজন দেখলাম, খেয়াল করতে পারলাম না। তো আমি কিন্তু এরপরে আমি গত আগামী ক্লাসে আমি 10 মিনিটের উপরে গেলে আমি কাউকে অ্যাটেন্ডেন্স দিব না, ঠিক আছে? অলরেডি কিন্তু আমি একবার অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলেছি। জি আচ্ছা, তো যেটা বলছি যে প্রাথমিক বাজার, যেটা প্রাথমিক বাজার হচ্ছে, যদি প্রথম প্রশ্নটা আসে প্রাথমিক বাজার কি, তাহলে আমরা বলবো যে বাজারে একটা কোম্পানি প্রথম শেয়ার গুলো ক্রয় বিক্রয় করা হয়, বা প্রথম ইস্যুকৃত শেয়ার গুলো অথবা নতুন ইস্যুকৃত শেয়ার গুলো, দেখো আমি কয়েকটা শব্দ বলেছি, যে বাজারে একটা কোম্পানির প্রথম শেয়ার অথবা নতুন ইস্যুকৃত শেয়ার গুলো ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা বলছি প্রাথমিক বাজার। এইগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রাথমিক বাজারের শেয়ার বিক্রয়ের যে কৌশল, সেটা দু ধরনের হতে পারে। প্রথম যে কৌশলটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আইপিও। প্রশ্ন আসতে পারে আইপিও কি, বা আইপিও এর পূর্ণরূপ কি? আইপিও এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আর হচ্ছে এই জিনিসটা কি, এই বাজারে হচ্ছে যে একটা কোম্পানির প্রথম শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, পুরো জনগণের মধ্যে এই প্রস্তাবটা হয়। আর ব্যক্তিগত উপস্থাপন কি? ব্যক্তিগত উপস্থাপন হচ্ছে পুরো জনগণের উপরে আমরা প্রস্তাবটা না দিয়ে, আমরা যদি আমাদের পার্সোনালি যাদেরকে চিনি, যাদের সাথে আমরা পরিচিত, তাদেরকে শেয়ার বিক্রি করার প্রস্তাব দেই, তখন আমি তাদেরকে বলবো প্রাইভেট প্লেসমেন্ট। এখন দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, আমরা দেখেছিলাম যে প্রাথমিক বাজারে মূলধন সংগ্রহের ক্ষেত্রে ইস্যুকারী সরাসরি জড়িত থাকে। কিন্তু ইস্যুকারী কি? ইস্যুকারী, যদি আমি শেয়ার ইস্যু করি তাহলে আমি শেয়ার ইস্যুকারী, ঠিক আছে? তার মানে সরাসরি এখানে আমার থেকে তোমরা শেয়ার কিনবা। প্রাথমিক বাজারে সরাসরি কোম্পানির সাথে বা ইস্যুকারীর সাথে গ্রাহকরা সরাসরি ডিল করে। ধরো তুমি যদি তোমার একটা ড্রেস সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসো, যে তখন আমি বলবো যে তুমি সরাসরি ইস্যুকারীর সাথে জড়িত আছো। কিন্তু তুমি যদি ফ্যাক্টরি থেকে না এনে তুমি যদি এটাকে অনলাইনের মাধ্যমে কিনো, বা হচ্ছে তুমি যদি কোনো মার্কেট থেকে কিনো, তাহলে তুমি কিন্তু সরাসরি ইস্যুকারীর সাথে বা উৎপাদনকারীর সাথে জড়িত থাকছো না। তো সেটাই বলেছে যে প্রাথমিক বাজারে ইস্যুকারী আর গ্রাহক বা তোমার যে পারচেস করে সে সরাসরি জড়িত থাকে। মানে যে ইস্যু করবে আমরা তার থেকেই কিনে নিব, সেটা হতে পারে কোম্পানি, সেটা হতে পারে কোনো ব্যক্তি। তাহলে এই গেল দেখো আমাদের প্রাথমিক বাজার, খুবই ইম্পর্টেন্ট, আমাদের ক্রিয়েটিভ প্রশ্নে আসে। এত ছোট্ট একটা টপিক থেকে আমাদের ক্রিয়েটিভ প্রশ্ন হয়। আমরা যখন ক্রিয়েটিভ প্রশ্নগুলো দেখবো তখন আমরা দেখবো যে এখান থেকে আমাদের ক্রিয়েটিভ প্রশ্ন হচ্ছে। এখন আমরা দেখি যে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট বলতে কি বোঝায়। যে বাজারে ইতিপূর্বে ইস্যুকৃত শেয়ার বন্ড বেচা কেনা হয় তাকে আমরা মাধ্যমিক বাজার বলি। তার মানে কি বলতো, এই প্রাথমিক বাজারে ইস্যুকৃত শেয়ার বা বন্ড গুলো যে বাজারে পুনরায় কেনা বেচা করা হয় সেটাকে আমরা বলছি মাধ্যমিক বাজার। এখন আমি বুঝিয়ে দেই। ধরো আমি শেয়ার বিক্রি করেছি, হচ্ছে ইয়াসনা আমার শেয়ারটা কিনে নিল। তো আমি প্রথম শেয়ার বিক্রি করেছি আজকে, ইয়াসনা আমারটা কিনে নিল, এটা হচ্ছে যে আইপিও বা প্রাথমিক বাজার। তো ইয়াসনা আমার শেয়ারটা 6 মাসের মতো রাখলো, রাখার পরে ও ইচ্ছা হলো যে না আমি আর এই শেয়ারটা রাখবো না, এটা থেকে আমার তেমন কোনো লাভ হচ্ছে না, আমি এটা বিক্রি করে দিই। এই যে ওর হাতে আমার শেয়ারটা যাওয়ার পর ও এখন এটাকে বিক্রি করবে, এটাই চলে যাচ্ছে সেকেন্ডারি বাজারের মধ্যে, ঠিক আছে? যে পূর্বের ইস্যুকৃত, দেখো এটাই বলেছে যে ইতিপূর্বে ইস্যুকৃত শেয়ার, মানে একবার তো আমি ইস্যু করেছিলাম, সেটা ইয়াসনা কিনে নিয়েছে, এখন ওটা বিক্রি করে দিচ্ছে, এটাকে আমরা বলছি মাধ্যমিক বাজার। তো মাধ্যমিক বাজারে অনেক হাত বদল হয়। ধরি ইয়াসনার থেকে ধরো ঋতু কিনে নিল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার মাধ্যমিক বাজার। আবার ঋতুর ভালো লাগছে না, ঋতু বিক্রি করে দিল, নওশীন কিনে নিল, এইটা হচ্ছে মাধ্যমিক বাজার। নওশীনেরও ভালো লাগছে না, সে বিক্রি করে দিল, ফারহানা কিনে নিল। তার মানে এই যে বিনিয়োগকারীদের মধ্যে পুনরায় যে আবার ক্রয় বিক্রয়টা হচ্ছে সেটাকে আমরা বলছি মাধ্যমিক বাজার। এখানে কিন্তু কোম্পানি আর যুক্ত না, খেয়াল করে দেখো আমি তোমাদের কয়েকজনের নাম বলেছি, একজন থেকে একজন কিনে নিচ্ছ, এখানে কিন্তু তোমরা সরাসরি কোম্পানির সাথে থেকে আর ডিল করছো না।
মানে প্রথম যেবার কোম্পানি সরাসরি বিক্রি করছে সেটাকে আমরা বলছি প্রাথমিক বাজার। আর পরবর্তীতে ইতিপূর্বে ইস্যুকৃত শেয়ারগুলো যখন বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে কেনাবেচা করে তখন সেটাকে আমরা বলছি মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট। এখন বলেছে পুঁজিবাজারের দ্বিতীয় অংশ হচ্ছে মাধ্যমিক বাজার। অবশ্যই দ্বিতীয় অংশ মাধ্যমিক বাজার, কারণ প্রথম অংশের নাম হচ্ছে প্রাথমিক বাজার। বাংলাদেশে মাধ্যমিক বাজার দুইটি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের মাধ্যমিক বাজার দুইটি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। আমরা জানি এগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগে। কোন দুটি প্রতিষ্ঠান? বাংলাদেশের মাধ্যমিক বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এই দুইটা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, এখন আমি পরের টপিকসে যাওয়ার আগে তোমরা আমাকে শেয়ার মার্কেট যে আমি পড়ালাম, প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট নিয়ে প্রশ্ন করো যে কোনটা বুঝতে পারো না। হাফিজা, রোল 214, তোমার কোনো প্রবলেম আছে? না মিস, সব বুঝতে এই যে পেরেছো? নেটটা বাংলা চলে যায়। হুম? মিস, গণপ্রস্তাবটা কি? প্রাথমিক গণপ্রস্তাব? আচ্ছা, প্রাথমিক গণপ্রস্তাব এটার একটা বাংলা শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা তো কিন্তু শব্দগত একটা জিনিস। তো আমি যদি এটা বুঝাতে যাই, গণপ্রস্তাব মানে হচ্ছে তুমি জনগণকে, সবাইকে তুমি অফার করছো যে আমার শেয়ারটা কিনেন। প্রথম অবস্থায় তুমি আজকে নতুন শেয়ারটা তুমি বাজারে ছাড়ছো, তুমি যদি পেপারের মাধ্যমে সার্কুলার দাও বা অনলাইনে সার্কুলার দাও বা টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দাও, শেয়ার বিক্রি করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই পেপারে সার্কুলার দিতেই হবে, ঠিক আছে? এটা একটা নিয়ম যে আমি শেয়ার বাজারে ছাড়ছি। তো এই যে তুমি প্রথম অবস্থায় পুরো জনগণের উদ্দেশ্যে যে অফারটা করলা যে আমি শেয়ার ছাড়ছি, এত টাকা মূল্যের শেয়ার, এতগুলো শেয়ার আপনারা কিনেন, মানে যার যেটা সে কিনেন, এই জিনিসটাকে আমরা বলছি প্রাথমিক গণপ্রস্তাব। নতুন শেয়ার বাজারে আসার ইনফরমেশন দিয়ে যে প্রস্তাবটা জনগণের কাছে তোমার দেওয়া হয় সেটাকে আমরা বলছি প্রাথমিক গণপ্রস্তাব। জি মিস। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন থাকলে করতে পারো, কারণ এরপরে হচ্ছে আমি পরের টপিকটাতে যাবো। মিস বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের ক্লাসে একটা মেয়ে আছে না যে সায়েন্স থেকে আছে, ফাতেমা নওশিন, আচ্ছা ও তো দেখি ক্লাসে অ্যাটেন্ড করে না। ও কি ফিনান্স না নাই? মিস, ওর নাম বুশরা কি জানি। বুঝটা? জি মিস। ও আচ্ছা, কি জানো, হ্যাঁ ও বুঝটাই তো মনে হয়, কি জানো আগে একটা বড় নাম আছে, পরে হচ্ছে বুঝা, মানে নিক নেমটা। তো ওকে তো ক্লাসে আমি অ্যাটেন্ড করতে দেখি না। ও কি তোমাদের অন্য ক্লাসগুলো করে? নো মিস, না মিস অ্যাকচুয়ালি করে মিস আমরা তো ওকে চিনিও না, তাই হ্যাঁ হ্যাঁ, ইভেন আমিও তো, কারণ হচ্ছে ওকে শুধু পরীক্ষা দিল, এখন তো আমি ওকে পরীক্ষার পরে রেজাল্ট হলো, তোমাদের 4-5টা ক্লাস হয়ে গেল, ওকে তুমি একটা ক্লাসও দেখলাম না। আচ্ছা, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। যেহেতু সবাই কারো কোনো প্রশ্ন করছো না, তো আমি হচ্ছে আহ পরের ইয়েটাতে যাচ্ছি, মানে পরের টপিকটাতে যাচ্ছি। যে দেখো যে এখানে কি বলা হয়েছে, পরের টপিকটার নাম হচ্ছে আমাদের আহ ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ। কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ বুঝতেই পেরেছো। এই মাধ্যমিক বাজারের যে দুইটা অংশ যেটা আমরা বললাম, এটার মধ্যে একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো আগেই বলিনি মেয়েরা, তোমাদের যাদের সামনে বই আছে সবাই উল্টাল দেখতে পাবা যে অনেক কিছু এখানে দেওয়া, অনেকগুলো সাল দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এখানে আসলে এত কিছু আসবে না। তাহলে এগুলা কেন দিল? আসলে আমরা কমার্স স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু ইতিহাস জানা উচিত, যে ঢাকা স্টক এক্সচেঞ্জটা কিভাবে হলো, কিভাবে এটা কার্যক্রম পরিচালনা করে, এজন্যই আসলে এত কিছু দেওয়া। এই টপিক থেকে কিন্তু এত কিছু আসবে না, ঠিক আছে? তো তারপর আমরা যেহেতু বইতে আছে, আমরা একটু দেখে নেই, আমি বলে দিব কোনগুলা পড়তে হবে। আমি এই আজকের ক্লাসে যে দুটো পড়িয়েছি, প্রথমেই বলেছি প্রথম দুইটা খুবই ইম্পর্টেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ শুধুমাত্র আমরা জেনে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জ কি, কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং হচ্ছে এটার কার্যকরিতা। কিন্তু এটার যে ইতিহাসটা আছে, যে পাকিস্তান থেকে কিভাবে তোমার হচ্ছে তোমার একটা ট্রান্সফার হয়ে বা আমাদের পূর্ব পাকিস্তান আসলো, তারপর এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ নাম হলো, তো এগুলো আসলে আমাদের পরীক্ষা আসার মতো না।
ঠিক আছে, তো তারপর আমরা একটু জেনে নিই। দেখো বলেছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই এর পরিচিতি। আমরা দুইটা টার্মের সাথেই পরিচিত থাকবো, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্লাস ডিএসই, কারণ পরীক্ষায় দুইটা টার্মই আসে। 1952 সালের শুরুর দিকে যখন এটা জানা যায় যে কলকাতা স্টক এক্সচেঞ্জে পাকিস্তানি শেয়ার এবং সিকিউরিটিজ লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সময় তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানে একটি স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করে। দেখো এটা একটা গল্পের মতো একটা ইতিহাস। দেখো 1952 সালে, বুঝতেই পারছো লাইনগুলো দেখে, কলকাতা স্টক এক্সচেঞ্জ মানে বোঝাই যাচ্ছে তখন পুরো পাকিস্তানের শেয়ার ক্রয় বিক্রয় করা হতো ইন্ডিয়াতে, কলকাতাতে। ঠিক আছে, তো আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? কারণ হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন জি মিস। আনসুইটেবল দেখাচ্ছে মাঝে মাঝে, এই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা এখন দেখো যেটা বলেছি যে 1952 সালে প্রথমে আমাদের পুরো পাকিস্তানের শেয়ার ক্রয় বিক্রয় করা হতো তোমার কলকাতায়, কলকাতা স্টক এক্সচেঞ্জে। কিন্তু কলকাতা স্টক এক্সচেঞ্জ আমাদের পাকিস্তানের শেয়ার তাদের দেশে ক্রয় বিক্রয় করা বন্ধ করে দেয়, সেটা হচ্ছে তোমার 1952 সালে। তো তখন তো বাংলাদেশ আর পাকিস্তান আসলে একটা দেশই ছিল। তখন ওই পুরা পাকিস্তানের সরকার আসলে প্রয়োজনীয়তা অনুভব করে যে আমাদেরও একটা স্টক এক্সচেঞ্জ দরকার। তখনই আসলে হচ্ছে পূর্ব পাকিস্তানে একটি স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়। এখন বলেছে এর তারপর পরই পূর্ব পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করার জন্য প্রভিন্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজারি কাউন্সিল অফ পাকিস্তান একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। তো বুঝতেই পারছো এটা একটা নাম, একটা কমিটি। তো এটা আমাদের জন্য তো ইম্পর্টেন্ট না, শুধু আমরা পড়ে রাখবো আর কি। 1953 সালে 13ই মার্চ অনুষ্ঠিত সাংগঠনিক কাঠামোর দ্বিতীয় সভায় একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ইডেন বিল্ডিং এর ক্যাবিনেট রুমে পূর্ব বাংলা সরকারের বাণিজ্য, শ্রম, শিল্প বিভাগের সচিব জনাব এ খলিল এর সভাপতিত্বে একটি সভায় বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করা হয়। তখন কেন্দ্রীয় সরকার প্রস্তাব করেন করাচি স্টক এক্সচেঞ্জের একটি শাখা ঢাকায় স্থাপন করার জন্য, কিন্তু সেটি ওই সভায় সমর্থন পায়নি। খেয়াল করো মেয়েরা, এগুলো একটা ইতিহাস। আমরা স্বাধীনতার অনেক ইতিহাস জানি, কেন আমাদের দেশ বিভাজন হলো, কেন আমরা স্বাধীন হয়েছি, কিন্তু অর্থনৈতিক যে বৈষম্যগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তখনও কিন্তু পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানে একটা স্টক এক্সচেঞ্জ করার জন্য অতটা রাজি ছিল না। তারা বলছিল যে করাচি স্টক এক্সচেঞ্জের একটা শাখা ঢাকায় স্থাপন করা হবে, কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানে ওরা হচ্ছে এটা সমর্থন দেয়নি, যে না আমাদের কেন শাখায় স্থাপন করা হবে, আমরা একটা আলাদা স্টক এক্সচেঞ্জে আমাদের দরকার। তো তারা অনুভব করেছিল যে পূর্ব পাকিস্তানে একটি স্বাধীন স্টক এক্সচেঞ্জ থাকা উচিত। যে প্রস্তাবটি করা হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উচিত তাদের সকল সদস্যদের কাছে যাওয়া, যেন তারা প্রস্তাবিত স্টক এক্সচেঞ্জের জন্য 2000 রুপি করে সদস্য পদের প্রতিটি কার্ড। দেখো তখনকার দিনে হচ্ছে 2000 রুপি অনেক বড় বিষয়। ঠিক আছে, তো 2000 রুপি করে সদস্য পদের একটি কার্ড। আমরা কোথায় ছিলাম? সদস্য পদের প্রতিটি কার্ড করে নেওয়া। এটা মনে করা হয়েছিল যে স্টক এক্সচেঞ্জের অবস্থান ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা চট্টগ্রামে হওয়া উচিত। খেয়াল করো মেয়েরা, এখানে জাস্ট আমরা একটা ইতিহাস জানছি যে বুঝতে তো পারছি যে আমাদের আগে 52 সালে আমরা কলকাতায় ট্রেডিং করতাম, আর 53 সালে একটা স্টক এক্সচেঞ্জ করার কথা নিয়ে একটা প্রস্তাব হয়। ওইখানে বলা হয় যে যে সমস্ত কোম্পানি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হবে তাদেরকে 2000 করে রুপি জমা দিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি আছে। এটা আমরা বললামই তো যে পরীক্ষা অত আসার মতো না, কোনটা আসার মতো আমি বলবো, তারপর আমরা একটু জেনে নিব আর কি। দেখো গঠন করার জন্য জনাব মেহেদি ইস্পাহানি আহ্বান করে ওই প্রাদেশিক শিল্প বাণিজ্যের প্রতিষ্ঠানে, তার বাসা যেন শব্দ হচ্ছে, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে একত্র করে একটি সাংগঠনিক কমিটির দায়িত্ব প্রদান করা হয়। আচ্ছা তোমরা ভলিউমটা মিউট করে থাকো, এখন তো কথা বলছে না কেউ, আমি জানি শব্দ হচ্ছে এগুলা।
ফাতেমা নওশিন, তুমি হচ্ছে মিউট করে রাখো তো। ফাতেমা নওশিন মিউট করে রাখো। আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে বিষয়টা যে কতগুলা ব্যক্তি জনাব ইস্পাহানিকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়। এখন দেখো যে বলেছে যে চেম্বারটি ওই সভা তথ্যসমূহ তার সদস্যদেরকে সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানকে জানিয়ে তাদের আহ্বান করে যে তারা প্রস্তাবিত স্টক এক্সচেঞ্জে গঠনে আগ্রহী কিনা। পরবর্তীতে 1953 সালে জুলাই মাসের 7 তারিখে, দেখো 7/7/1953, চেম্বারের একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে প্রায় 100 ব্যক্তি ওই স্টক এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ গঠনে আগ্রহ প্রকাশ করে। ওই সভার আহ্বায়ক জনাব মেহেদী ইস্পাহানি মোট 8 জন ভদ্রলোককে এক্সচেঞ্জের পৃষ্ঠপোষক হতে আমন্ত্রণ জানানো হয় এবং তাদেরকে এক্সচেঞ্জের মেমোরান্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন তৈরি করার অধিকার প্রদান করা হয়। আমরা কিন্তু মেয়েরা সবাই ম্যানেজমেন্টে জানি যে কোনো কোম্পানি তৈরি করতে হলে মেমোরান্ডাম অফ আর্টিকেলস তৈরি লাগে, তাই না? আর্টিকেল ছাড়া আমাদের কোনো কোম্পানি তৈরি হয় না। তো স্টক এক্সচেঞ্জ কিন্তু একটা কোম্পানি, ঠিক আছে, যেটা অধীনে হচ্ছে তোমার শেয়ার গুলো ক্রয় বিক্রি করা হয়। আচ্ছা, আমাদের মনে হয় সময়টা শেষ হয়ে আসতেছে, তো আজকে আমি আর পড়াবো না। আমরা আজকে এইটুকুই জানলাম। তোমরা কি করবা বাসায় এই স্টক এক্সচেঞ্জের এটা গল্পের মতো, তোমরা জাস্ট স্টক এক্সচেঞ্জের এই পুরো স্টোরিটা গল্পের মতো করে পড়বা। আমি আগামী ক্লাসে বলে দিব এখান থেকে তোমাদের কোন কোন লাইন পড়া লাগবে। প্লাস হচ্ছে যে আমি আইনগত নিয়ন্ত্রণ, দেখো অনেকগুলা বিষয় এখানে আছে, তোমরা অনেকগুলা সাল দেখে তোমরা ভয় পেয়ে যাবা। তুমি এখানে মার্ক করে দেবো কোন কোন সালগুলো তোমরা এমসিকিউর জন্য পড়বা আর হচ্ছে কি পড়া লাগবে। তাহলে আগামী ক্লাসে পড়া হচ্ছে প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য, মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে পার্থক্য। আমি পড়াটা আবারও বলছি, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য, যেটা আমরা পড়েছি ৭৭ পৃষ্ঠায়। এরপরে তোমরা এই যে প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার যেটা, সেটার মধ্যে পার্থক্য। আর পড়বা যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কি এবং এটা আসলে কত সালে প্রতিষ্ঠিত করা,